সখীপুর গ্রামে এক কোনায় রহিম নামে এক কামারের ছোট্ট একটা ঘর ছিল। ওইদিন রহিম তার কাজে ব্যাগ হাতে নিয়ে কাজে যাবার জন্য তৈরি হচ্ছিল। তখনই তার বউ বলে উঠল, কতদিন এমন হবে রহিম? প্রতিদিন সকালে আশা নিয়ে বাড়ি থেকে বের হও, আবার সন্ধ্যায় নিরাশ হয়ে বাড়ি ফিরো। তুমি কি দেখতে পাও না গ্রামের সবথেকে খারাপ অবস্থা আমাদের? রুমা, তুমিই বলো, আমার ভাগ্যই খারাপ, তাহলে আমি কি করতে পারি? যখনই পরিস্থিতি একটু পরিবর্তন হতে শুরু হয় তখনই কিছু না কিছু একটা হয়ে যায়। দেখো, প্রথমবার যখন কিছু টাকা জমিয়েছি তখনই তুমি অসুস্থ হয়ে গেলে আর সব টাকা খরচ হয়ে গেল। এরপর আবার আমাদের মধু পায়ে ব্যথা পেল, তার চিকিৎসা করতে গিয়ে বাকি যা ছিল তাও সব শেষ হয়ে গেল। তখনই তাদের 10 বছরের একমাত্র ছেলে মধু সেখানে আসে। তার চোখে মুখে ক্ষুধার ছাপ। অনেক দিন হয় ভালো খাবার খেতে পায় না। আর মধু তার বাবাকে বলে, বাবা, আমার অনেক মন চায় ভালো খাবার খেতে। আমাদের ঘরে বাকি সবার মতো ভালো খাবার রান্না করা হয় না কেন? রহিমের মন আরও বেশি খারাপ হয়ে যায় ছেলের কথা শুনে। মন খারাপ করো না বাবা, আমাদের দিনও বদলাবে। তখন সবার ঘরের থেকেও ভালো খাবার রান্না হবে আমাদের ঘরে। তখন তোমার মন যা চাইবে তাই খাবে তুমি। কিন্তু বাবা, জানো, যখন পাশের বাড়ির কাকিদের বাড়ির ভালো খাবারের ঘ্রাণ আমার নাকে এসে লাগে তখন মন চায় ছুটে চলে যাই। একদিন তো চলেও গেছিলাম। আমাকে দেখে কাকি খাবার লুকিয়ে ফেলে আর বলে, এখানে কেন এসেছিস? আর কখনো আসবি না, যা ঘরে চলে যা। তাই আমিও বাড়ি চলে আসি। রুমার চোখ দিয়ে পানি পড়তে শুরু করে। মনে হচ্ছিল তার হৃদয়কে কেউ ভেঙে চুরমার করে দিচ্ছে। রহিম কিছুই বলল না। মনে কষ্ট চাপা দিয়ে তার কাজের ব্যাগ হাতে নিয়ে দোকানের দিকে রওনা দিল। আজ দোকানে গিয়ে রহিম কাজ তো শুরু করে, কিন্তু তার গায়ে বা মনে কোনো শক্তি ছিল না আজ। উপরওয়ালা আর কত পরীক্ষা নিবেন আমার? আজ একজন ক্রেতাও আসলো না দোকানে। ওইদিকে ঘরের অবস্থাও খারাপ। মধুর মাসুম মুখের দিকে তাকানো যায় না। তার কথাগুলো হৃদয়কে ক্ষত করে দেয়। তখনই গ্রামের মাতব্বর সাহেব সেখানে আসে। তার মুখে এক মুচকি হাসি, আর সে রহিমকে বলে, কি হয়েছে রহিম? তোমাকে আজ একটু বেশি উদাস দেখা যাচ্ছে। সবকিছু ঠিক আছে তো? মাতবর সাহেব, আপনি তো সবই জানেন, তারপরেও আবার আমার কাছে জানতে চান কি হয়েছে? আমার পরিবারে অনেক আর্থিক সমস্যা হচ্ছে। পরিশ্রম তো অনেক করি, কিন্তু ভাগ্য খুবই খারাপ। কথাটা শুনে মাতবর সাহেব চুপ থাকে। তখনই সেখানে গ্রামে সেই লোকটি সেখানে আসে যে কিনা সবার বিপদেও পরিহাস করে। মাতব্বর সাহেব দাঁড়িয়ে কি শুনছেন? এই রহিমকে গ্রাম থেকে বের করে দেন। এই অমঙ্গলের চেহারা ধীরে ধীরে গ্রামের সবার ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। আরে বকুল, কি যে বলিস তুই! চল আমার সাথে, একে এর রাস্তায় ছেড়ে দে। হা হা হা। তারা রহিমের দরিদ্রতাকে মজা বানিয়ে হেসে চলে যায় সেখান থেকে। তাদের কথা শুনে রহিম খুব কষ্ট পায় আর বলতে থাকে, হে ওপরওয়ালা, আমি কি আমার ভাগ্য নিজেই লিখেছিলাম? আমি কি কারোর কোনো ক্ষতি করেছি? কখনো চুরি বেইমানি কিছুই করিনি। তাহলে আমার জীবনে এত দুঃখ কেন? আজও আমাকে খালি হাতে বাড়ি যেতে হবে। আমার জীবনের আশার আলো কেন নিভে গেল? আমার ছেলে আজ না খেয়ে আছে। আমার তো বাড়িতেই যেতে মন চাইছে না। কোন মুখ নিয়ে বাড়ি যাব আমি? আজ সে আর কাজই করল না। সে তার মনোবল একেবারেই হারিয়ে ফেলেছে। সন্ধ্যায় রহিম ক্লান্ত শরীরে বাড়ি ফিরে। তার মুখটাও খুব মলিন ছিল। ঘরে ঢুকতেই রুমা তাকে দেখে ফেলে আর বলে, কি হয়েছে? তোমাকে এমন দেখাচ্ছে কেন? কিছু তো বলো। কি বলবো তোমায় রুমা, এখন তো গ্রামের লোকজনেরা আমার খারাপ ভাগ্য নিয়ে পরিহাস করতে শুরু করেছে। তারা আমায় নিয়ে হাসি ঠাট্টা করে। আর এই দিকে আজ একজন ক্রেতাও আসেনি দোকানে।
আমি আজও তোমাদের জন্য কোনো খাবার আনতে পারিনি। আর কথাগুলো শুনে রোমা খুব কষ্ট পেল। সেও তার স্বামীকে কথা শোনায়। আর আজ তো গ্রামের লোকেরা তার স্বামীকে নিয়ে হাসি ঠাট্টা আর পরিহাস করছে, তাও সে শুনতে পেল। এই কথাটা সে মানতে পারছে না, আর তাই আজ রোমা একটু বেশিই কষ্ট পেল। আজ সকালে আমিও তোমাকে অনেক কথা শুনিয়েছি। আসলে আমিও হয়তো তোমাকে ঠিকমতো বুঝতে পারিনি। তুমি চিন্তা করো না, ওপরওয়ালা একদিন সব ঠিক করে দেবেন। রহিম রুমার কথা শুনল, কিন্তু কিছু বলল না, কারণ সে কোনো ভাষাই খুঁজে পেল না বলার জন্য। কিছু সময় পর রহিম শুয়ে পড়ে। কোনো কথা তো বলতেই পারছিল না, সাথে তার হাত পা কাঁপতে থাকে। সময় মতো খাবার খেতে না পেয়ে রহিমের পরিবারের সবাই ক্ষুধার্ত আর ক্লান্ত। আজও তারা না খেয়েই শুয়ে পড়ে। পরদিন সকাল শুরু হয়ে গেল তাদের সংগ্রামী জীবনের আরেকটা দিন। রাতে না খেয়ে ঘুমোলেও সকাল হতেই ক্ষুধায় ছটফট করতে থাকে তাদের 10 বছরের মধু। আর তাই মা ছুটে আসে রহিমের কাছে। বাজার থেকে খাবার জন্য কিছু নিয়ে এসো। আমরা না খেয়ে থাকতে পারলেও মধু তো পারছে না, কারো দোকান থেকে বাকি নিয়ে এসো, পরে টাকা হলে দিয়ে দিও। রুমা, আমি কালকেও দোকানে বাকি আনতে গিয়েছিলাম। তারা সবাই আগের বাকি টাকা চায়, এরপর বাকি দেবে। 2-3টা দোকানে বাকি করে রেখেছি। এখন আমারও লজ্জা লাগে তাদের কাছে যেতে। মনে হয় না কখনো আমাদের এই অবস্থার কোনো দিন উন্নতি হবে। তাহলে আমাদের এই গ্রাম ছাড়তে হবে, এই বাড়ি বিক্রি করে তাদের ঋণ পরিশোধ করতে হবে। এখন আর কেউ আমাকে বাকি দেবে না, কেননা এখন সবাই জানে আমি বাকির টাকা পরিশোধ করতে পারি না। জানি না উপরওয়ালা কোন পাপের শাস্তি দিচ্ছে আমাদের, কিন্তু আমাদের ভরসা রাখা উচিত। কোনো একদিন আমাদের এই অবস্থার পরিবর্তন হবে। 10 বছর হয়ে গেল তোমার মুখে এই কথা শুনতে শুনতে, কিন্তু আমাদের অবস্থার কোনো পরিবর্তন হলো না কখনো, আর মনে হয় হবেও না। রহিম চুপচাপ বাড়ি থেকে বেরিয়ে পড়ে আর হাঁটতে শুরু করে সোজা জঙ্গলের দিকে। মন ভার, চোখে উদাসী, তার মাথায় একটা ভাবনা কাজ করছিল। আজ কি আমার জীবনের শেষ দিন? আমি কি আমার যন্ত্রণা থেকে একেবারে মুক্তি পাব? রহিম আত্মহত্যার কথা চিন্তা করতে করতে গ্রামের শেষ প্রান্তে পৌঁছে যায়। আর তখনই মাতবর সাহেব আর বকুল এসে সামনে। আরে রহিম, দোকান ছেড়ে এই জঙ্গলের দিকে কোথায় যাচ্ছ? এখন কি কামার থেকে কাঠুরে হওয়ার শখ জাগলো নাকি? রহিম মাতবরের কথা শুনেও কোনো উত্তর দিল না। আসলে সে কোনো উত্তর দেওয়ার মতো অবস্থায় ছিল না। যাক, ভালো কথা, কামার হয়ে কিছু করতে পারোনি, এখন কাঠুরে হয়ে যদি কিছু করতে পারো তাহলে তো ভালোই হয়। মাতব্বর হাসতে হাসতে সেখান থেকে চলে যায়। রহিম ধীরে ধীরে গভীর বনে পৌঁছে যায়, আর হাঁটতে হাঁটতে সে খুব ক্লান্ত হয়ে একটা গাছের নিচে বসে পড়ে আর বলতে থাকে, আমি পুরুষ মানুষ, তাই সবার সামনে কান্না করতে পারি না। আমি কান্না করলে রুমা আর মধু আরও ভেঙে পড়বে, কিন্তু কষ্ট আমারও হয়, খিদে আমারও পায়। আমারও মন চায় ছেলে আর বউয়ের জন্য কিছু করি। বুঝতে পারছি না কি করব। আর এখন যদি আমি মরে যাই, তাহলে রুমা আর মধুর কি হবে? ওদের কি হবে? ওরা ঋণের টাকা কিভাবে পরিশোধ করবে? রহিম এসব কথা ভাবতে থাকে, আর তখনই সে একজন মানুষের ডাক শুনতে পায়, যে কিনা কারো কাছে সাহায্য চাইছিল। এই গহীন বনে কেউ কি আছেন আমাকে সাহায্য করার জন্য? আমাকে একটু সাহায্য করুন। কথাটা শুনে রহিম কথা বলা লোকটাকে খুঁজে বের করে আর তার কাছে জানতে চায় তার কি হয়েছে। কি হয়েছে আপনার? এখানে বসে আছেন কেন? কে আপনি? আর কি সাহায্য লাগবে আপনার? আমাকে বলতে পারেন আপনি? দেখি আপনার কোনো সাহায্যে আসতে পারি কিনা। নিজের জন্য তো কিছুই করতে পারলাম না। বাবা, আমি একজন সাধু, তুমি আমাকে চিনবে না। আমি এই পথে যাওয়ার সময়
পায়ে ব্যথা পেয়েছি, তাই এখন আর হাঁটতে পারছি না। তুমি যদি কিছু মনে না করো তাহলে আমাকে একটু পানি এনে দিতে পারো কি? অনেক বড় উপকার হতো আমার। আমি একদম হাঁটতে পারছি না। পারবো, অবশ্যই পারবো, কিন্তু আমি তো জানি না এইখানে পানি কোথায় পাবো। এর আগে কখনো এখানে আসিনি আমি। আপনি কি বলতে পারেন পানি কোথায় পাবো? এই জঙ্গলে আমার চলাফেরা আছে, আমি জানি পানি কোথায় পাবে। এখান থেকে একটু সামনে গেলেই তুমি পানি পাবে। রহিম সাধুর পানির পাত্র হাতে নিয়ে জঙ্গলের সামনের দিকে চলে যায় পানি আনতে। একটু পর রহিম ক্লান্ত পায়ে নীরব জঙ্গলের মধ্যে সাধু বলা জায়গায় গিয়ে একটা পুকুর দেখতে পায়। আর যখন সে পানি আনতে সামনে যায় তখনই পুকুর থেকে একটা ডাইনি বেরিয়ে আসে। কে তুই বাছা? তোর এত বড় সাহস? আমার পুকুরে পানি নিতে এসেছিস? এর আগে যারা এসেছে কেউ ফিরে যায়নি। এখন বল, তুই কি চাস? আমি জানতাম না এটা আপনার পুকুর। আমি তো শুধু সাধু বাবাতে সাহায্য করতে চাই। সে ব্যথা পেয়ে পড়ে আছে আর আমার কাছে পানি চেয়েছে। এই বনে আমি আর কোথাও পানি পাইনি, এখানে পানি দেখলাম তাই পানি নিতে এসেছি। আপনি কি একটু পানি দিতে পারবেন? সাধু বাবাকে পানি দেওয়ার পর আপনার যা ইচ্ছে আপনি করতে পারেন, আমার কোনো সমস্যা নেই। এর আগে যারাই এসেছে তারা কেউ আমার ধাঁধার উত্তর দিতে পারেনি, আর তাই পানি নিবে দূরের কথা, তারা বেঁচেই ফিরেনি। এখন যদি তুই আমার ধাঁধার উত্তর দিতে পারিস তাহলেই পানি নিয়ে বেঁচে ফিরে যেতে পারবি। ধাঁধাটা হলো একটা ঘর এমন যা সব দিক থেকেই খোলা, যেটার ভিতর আলো কিন্তু না দরজা, না জানালা, না কোনো দেওয়াল, না কোনো জমিন, তারপরও সব কিছুই তার মধ্যে বিদ্যমান। বল এটা কি হবে? রহিম ডাইনির ধাঁধাটা শুনে খানিকটা সময় ভাবলেন আর মনে মনে বললেন, যেভাবেই হোক আমাকে সাধুর জন্য পানি নিতেই হবে। আর তাই তার যা মনে হলো সে তাই বলে দিল। এটা হলো মানুষের মন, যা সব দিক থেকে খোলা, যাতে আলো আর অন্ধকার দুটোই থাকে, আর এর কোনো দরজা জানালা কিছুই নেই। ডাইনি রহিমের উত্তর শুনে অবাক হয়ে যায়। সে ভাবে এ তো অনেক বুদ্ধিমান। ডাইনি রহিমের ওপর একটু রাগ করে, আবার মনে মনে খুশিও হয়, কেননা একমাত্র রহিমই তার উত্তর দিতে পেরেছে। আর তাই ডাইনি রহিমকে বলে, বাহ, তুই তো একেবারে ঠিক উত্তর দিয়েছিস। এখন আর কি করা? যা, পানি নিয়ে এখান থেকে চলে যা তাড়াতাড়ি। এটা বলে ডাইনি সেখান থেকে উধাও হয়ে যায়। রহিমও দেরি না করে পানি নিয়ে সাধুর কাছে চলে যায়।